জানেন আমাদের পাসপোর্ট ম্যাচুরিটি চলে গেছে, ভ্যালিডিটি চলে গেছে। আমরা কাজেই আমাদের পাসপোর্ট নেই এখন। তারা কি মানে আমাদের বর্তমান বাংলাদেশ সরকার আমাদের পাসপোর্ট দিবে কি দিবে না সেগুলো তো আমাদের জানা নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী যে ডিসিশন দিবেন সেই ডিসিশন অনুযায়ী আমরা অবশ্যই তিনি যেটা বলবেন আমরা সেটাই করব। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে এর আগে আমার একবার জন্য কথা হয়েছিল, তখন আপনি বলেছিলেন নেত্রীর নিরাপত্তাটা আপনাদের জন্য সবার আগে গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে কি ভাবছেন এখন আপনি? দেখুন, অবশ্যই নেত্রীর নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যারা ক্ষমতায় আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নেত্রীকে মানে আইসিটি কোর্টের মাধ্যমে একটা প্রশাসনমূলক মানে রায় ঘোষণা করেছেন। সেগুলি সবই যেমন সত্যি, ঠিক তেমনই তাকে 19 বার হত্যার প্রচেষ্টা হয়েছিল। আমাদের মহান রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। উনি মৃত্যুকে ভয় পান না। তবে আমরা অবশ্যই কনসার্ন তার যাতে মানে স্বাভাবিক মৃত্যু, এই ধরনের মৃত্যু যাতে না হয়, তার মৃত্যুটা যাতে স্বাভাবিক মৃত্যুই হতে হবে, এটাই আমরা আশা করি। আমরা সেই জন্য যত ধরনের প্রচেষ্টা, আমাদের যত ধরনের যোগাযোগ, সেগুলো তো আমরা করবই। কিন্তু কথা হচ্ছে আমরা আমাদের মাননীয় নেত্রী, আমি আগেই বলেছি, তিনি দেশকে ভালোবাসেন, তিনি দেশের মানুষকে ভালোবাসেন। আজকে দেশের মানুষ যেই মানে মহাবিপদে আছেন, সেই জন্যই তিনি দেশে ফিরে যেতে চাচ্ছেন, এই মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য, এই মানুষগুলিকে মানে আবারও সেই আগের জায়গায় ফিরে নেওয়ার জন্য। কাজেই পাসপোর্ট পেলাম কি না পেলাম সেগুলো আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হলো উনি ডিসিশন যেটা নেবেন সেটাই আমরা মানে পালন করব। মুক্তিযুদ্ধের বন্ধু দেশ ভারতে আপনারা আছেন, 71 সালেও আপনাদেরকে তারা নিরাপত্তা দিয়েছিল, সব ধরনের সহযোগিতা দিয়েছিল। এখন কি দেশে ফেরার জন্য তাদের থেকে কোনো নিরাপত্তার কথা চিন্তা করেন আপনারা? দেখেন, ওনারা তো সবসময় আমাদের সবসময় ওনারা আমাদের মঙ্গল কামনা করেন। আমাদের দেশটাকে, আমাদের দেশও একটা সুন্দর দেশ হোক এইটাও জানেন। আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হয়ে গিয়েছিল, সেইখান থেকে আমাদের আছে কোথায় নিয়ে আসছে সেগুলো যেমন সত্যি, তেমনই আমাদের এই বন্ধুপ্রতিম দেশ আমাদের দেশকে সবসময় ভালোবাসেন। আমি আগেই বলেছি, তাদেরও প্রায় 15,000-এর কাছাকাছি সোলজার আমাদের এই মুক্তিযুদ্ধের সময় তারাও রক্তদান করেছিল, তাদেরও রক্ত ঝরেছে। তাদেরও আমাদের দেশের প্রতি তাদেরও একটা যথেষ্ট প্রাণ রয়েছে, যথেষ্ট ভালোবাসা রয়েছে, এবং তারা সবসময় সেই জিনিসটি স্মরণ রাখেন। এবং স্বভাবত কারণেই নেত্রীকে তারা তার সিকিউরিটির ব্যাপারেও তারা চিন্তা করেন। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ একটা কথা আপনাকে, 2 বছর আগে জুলাই মাসে আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কত ছোট থেকে কত বড় ঘটনা ঘটে গেল, এগুলো এখন কিভাবে মূল্যায়ন করেন? মানে এখন কি ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলি কথা বলছেন? না, ওই সময় আপনার চোখের সামনে ছোট একটা ঘটনা কত বড় হয়ে গেল তখন, যখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। ছোট ঘটনার পিছনে তো অনেক কিছু ছিল। স্বয়ং ইউনূস সাহেবই তো বলছেন এটা মেটিকুলাস প্ল্যান ছিল। এটা এবং অন্যান্য যারা আজকে ক্ষমতায় বসে রয়েছে তারাও বলেছে ওটা তো সামনে ছাত্রদেরকে আনা হয়েছিল, তাদের মেইন উদ্দেশ্যটাই ছিল আমাদেরকে কিভাবে মানে ই করা যায়, ক্ষমতাচ্যুত করা যায়। এটা ক্ষমতাচ্যুত লড়াই ছিল। এটা আপনারা সবাই জানেন, আপনারা সাংবাদিক, আপনারা সারা পৃথিবীর খবর জানেন। আমি আর খোলাসা করে কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকুই বলতে চাই, আমরা একটা ওটাকে কি বলে প্রতারণার এবং বিশ্বাসঘাতকতার মানে জালে আমরা আবদ্ধ হয়েছিলাম, এইটুকুই বলতে পারি। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনারা যে আদালতে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন তারা আজকে প্রতিশোধ নিচ্ছে আপনাদের সেখানে বিচার করে, তাই তো? সেইটাই তো আপনার এই যখন নাকি এই সরকার মানে এই আমাদেরকে পালাবদল হলো,
নিশ্চয়ই সেই পাকিস্তানি প্রাইম মিনিস্টারের কথা নিশ্চয়ই মনে আছে। সে বলল যে 71-এর প্রতিশোধ তারা নিয়েছে। এই যে কথাটি, এই কথাটা তো বিরাট একটা ইঙ্গিত বহন করে। আমরা আমরা সেই জায়গাটাতেই আমরা যেতে চাই যে এটা একটা বিশ্বাসঘাতকতা, এটা একটা আন্তর্জাতিক ভাবেও একটা প্রতারণা হয়েছিল। সেগুলো আপনারা সবই দেখেছেন। আমরা আশা করি আমরা আমাদের মাননীয় নেত্রীর নেতৃত্বে এগুলি সবই আমরা ওভারকাম করতে পারবো। আমরা আবারও আমাদের দেশকে সেই দেশে পরিণত করব যেটা আমাদের স্বপ্ন ছিল। আমাদের আমাদের নেত্রীও তাই। আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর সময় তাকে বাইরের থেকে আসতে দেয়নি, নানান ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। উনি কিন্তু চলে আসছিলেন, উনি জানতেন উনি আসলেই তাকে অ্যারেস্ট করা হবে, হয়েছিল তাই। উনি কিন্তু বঙ্গবন্ধুর মতোই সৎ সাহস যেটা সেটা ওনার আছে। যেহেতু তিনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য তিনি কাজ করেছেন। দেশকে, আমাদের বাংলাদেশটাকে কোথা থেকে তিনি কোথায় নিয়ে গিয়েছেন সেগুলো আপনাদের জানা আছে। আমাদের $560 পার ক্যাপিটা ইনকাম 2008-এ আমাদের ছিল, সেইখান থেকে আমরা 2800-র উপরে কাছাকাছি আমরা পার ক্যাপিটা ইনকামে চলে গিয়েছিলাম। একটা উন্নয়নশীল দেশে আমরা চলে গিয়েছিলাম। সেই সেই সমস্ত কথা এখন তো মানে ইতিহাসের মতন হয়ে গিয়েছে। আমাদের দেশে আজকে যারা মানে ক্ষমতায় বসেছেন, তাদের সঙ্গে তাদের চরিত্র আপনারা ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছেন। আজকে আমাদের সরকার, আমাদের কোর্টকে আমরা স্বাধীন একটা সার্বভৌম অবস্থায় রেখেছিলাম। এখানে যে কেউ যে কারোর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারতেন এবং একটা সুবিচার সুনিশ্চিত ছিল। আজকে কি হচ্ছে? আজকে লক্ষখানিক আমাদের নেতাকর্মী অ্যারেস্ট হয়েছেন, তাদের জামিন দিচ্ছেন না, বছরের পর বছর আজকে তারা মানে জেল হাজতেই রয়ে গিয়েছেন। কোনো বিচার নেই, কোনো কিছু নেই। অনেকেই এর মধ্যে মৃত্যুবরণও করেছেন। মৃত্যুবরণ করার সময় তারা যে শুধু মৃত্যুবরণের ফিগারটাও কিন্তু আটকে যাওয়ার মতো। এবং কয়েকজন আমাদের বড় নেতা যারা নাকি একদম মৃত্যু প্রায় ছিল, তাদেরকে 2-1 দিন আগে ছেড়ে দিয়েছেন, তিনি বাসায় এসে মৃত্যুবরণ করেছেন। যেমন চিটাঙের মোশাররফ ভাই, দবিরুল ইসলাম, আমাদের ঠাকুরগাঁয়ের আমাদের রমেশ দাদা, এবং এইরকম অনেক অনেক নাম আসে করে। তো কাজেই এখন যে অত্যাচারের মাত্রাটা যেইভাবে মানে শুরু করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর জীবনটা মানে নাশের একটা পরিকল্পনা ছিল। তিনি তার মহান রাব্বুল আলামিন তাকে জীবন রক্ষা করেছেন। তিনি বন্ধু প্রতিম দেশ, আজকে যেই দেশ মুক্তিযুদ্ধের সময় যাদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের মাটি, তারাই আমাদেরকে সেই মানে সহযোগিতা দিয়েছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আমি আবারও ফিরে যাই, মাননীয় প্রধানমন্ত্রী যেই ইন্টারভিউটা দিয়েছেন, কারণ তাকে দেশপ্রেম তাকে উদ্বুদ্ধ করে, দেশের মানুষ তাকে আজকে সামনে এসে দাঁড়ায়। যে এই অত্যাচারী মানুষগুলোকে জ্বলন্ত পুড়ে মারছে, বিচারহীন অবস্থায় যাদেরকে পিটিয়ে মারছে, বাড়িঘর লুটতারাজ করেছে, কাজে তিনি দেশে ফিরে যেতে চান। এই মানুষের পাশে দাঁড়িয়ে, এই মানুষদেরকে পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ের জন্য তিনি দেশে ফিরে যেতে চান। এটাই তার মূল বক্তব্য। আজকে বোধহয় আপনারা দেখেছেন, এবং আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে, আমরা যারা এখানে অবস্থান করছি, আমরা যেন দেশে ফিরে যাই। আপনারা এটা শুনেছেন, এটাও জানেন আমাদের মাননীয় নেত্রী যা কিছু সিদ্ধান্ত নেন বুঝে শুনেই নেন, এবং তিনি তার সিদ্ধান্ত অবিচল থাকেন। অনেক ধন্যবাদ। আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা আপনারা নেত্রী বলেছেন আপনারা একসঙ্গে আসবেন, সবাই আপনাকে নিয়ে আসবেন। তা আপনাদের তো এই মুহূর্তে পাসপোর্ট নাই, আপনারা কি পাসপোর্টের জন্য চেষ্টা করবেন? দেখুন, যখন নেত্রী বলবেন আমাদের সবাই যেতে হবে, পাসপোর্ট থাকলো কি না থাকলো সেইগুলি বড় কথা নয়। আমরা মানে পাসপোর্ট পেলেও যাব, না পেলেও যাব। আমরা তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেইভাবেই আমরা তাকে ফলো করে যাব। এটাই হলো আমরা যারা মানে তার নেতৃত্বে বিশ্বাসী, আমরা সেইভাবেই চলবো। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার
ইচ্ছা জানিয়েছেন, ইচ্ছা শুধু না, তিনি সিদ্ধান্ত জানিয়েছেন, বলেছেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। তার এই ঘোষণাটা দেওয়ার পরই বাংলাদেশে থাকা তার বিরোধীরা এবং বাংলাদেশে যারা গণতন্ত্র নষ্ট করতে চায়, যারা দেশের স্থিতিশীলতা চায় না, আমেরিকান ডলার খাওয়া পার্টি, এরা খুব বলে বেড়াচ্ছে যে জোর শেখ হাসিনা কিসের আসবে, এগুলা সব স্ট্যান্ডবাজি। সরকারের দায়িত্বশীল মানুষ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তিনি পর্যন্ত বলছেন যে শেখ হাসিনা স্ট্যান্ডবাজি করছেন। কিন্তু দিন যত যাচ্ছে তত কি একটুখানি মনে হচ্ছে না যে শেখ হাসিনা সত্যি ফিরে আসতে যাচ্ছেন? দেখেন, শেখ হাসিনা ফিরে আসুন দেশে, সত্যিকার অর্থে শেখ হাসিনা বিরোধী যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতার সাথে আছে, তারা কি সত্যিকার অর্থে এটা চায়? বা শেখ হাসিনা ফিরে আসলে তাদের পক্ষে কি এটা ট্যাকেল দেওয়া সম্ভব? এই সিচুয়েশন তৈরি হবে। শেখ হাসিনা বলছেন তিনি আইনের কাছে আসলে বিপ্লব করতে আসছেন না, বিদ্রোহ করতে আসছেন না। তিনি দেশে যে তার লোকজনকে ডাক দেয়া, যে কোটি কোটি লোক চলে আসো ঢাকায়, আমরা ঢাকা কলাপস করে দিব, অবরোধ করবো বা শাটডাউন করবো, সেরকম কোনো ঘোষণা শেখ হাসিনা দিচ্ছেন না। তিনি বলছেন যে আমি আইনের মুখোমুখি হব। এইটা এতদিন পর্যন্ত যাদের কাছে জল্পনা কল্পনা ছিল, আমার মনে হয় এখন যেই রয়টার্স এর মাধ্যমে ইন্টারভিউতে শেখ হাসিনা যেটা বলছেন, আরো পাকাপোক্ত হলো যে না, এই ভদ্রমহিলা ফিরে আসবেন। তিনি যে ধরনের অ্যারোগেন্ট মানুষ, এই ধরনের তার যে তার শাসন আমলটা, তো এইটা বলতে হবে যে তিনি একক নিয়ন্ত্রণে সবকিছু রেখেছিলেন, সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। অন্যায় অপরাধ অপশাসন হলো এটা তার নিয়ন্ত্রণের মধ্যে থেকেই হয়েছে, মানে তিনি যেটা চাইতেন সেটা। এই ধরনের মানুষ যে ফাঁকা আওয়াজ দেয় না, এইটাই বোধহয় এখন প্রমাণ হলো যে রয়টার্সের যে ইন্টারভিউ আমাদের চোখের সামনে আসছে, যে ইন্টারভিউতে এখন শেখ হাসিনা বলছেন যে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তার মানে আওয়ামী লীগের যেসব নেতারা দেশের বাইরে, শুধু ভারতে না অন্যান্য জায়গায় আছে, তাদেরকে নিয়ে শেখ হাসিনা আদালতে আত্মসমর্পণ করবেন, নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জিং। আমার কাছে অনেকেই বলছেন, এই আলোচনাটা যখন ঘরোয়া পরিবেশে কয়েকজনের মধ্যে উঠছে, হচ্ছে যে না, শেখ হাসিনাকে আসলে ফিরলে তাকে আস্ত রাখবে। ঘটনাটা হচ্ছে তা না। ঘটনা হলো শেখ হাসিনা যদি তার এই শেষ বয়সে তিনি এই পরাজয় মেনে নেন এবং তিনি দিল্লিতে থেকে যান এবং সেইখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এরকম যদি হয়, মানুষ তো মরতেই হয় একটা সময়, তাহলে তার দল আওয়ামী লীগ প্রচন্ড অস্তিত্ব সংকটে পড়বে। আওয়ামী লীগের এইটা কাটিয়ে ওঠার মতন এখনো শেখ হাসিনার সেকেন্ড হ্যান্ড বলতে কেউ নাই, বা শেখ হাসিনার সেকেন্ড পার্সন বলতে কেউ নেই। আওয়ামী লীগকে একেবারে তলানি থেকে দাঁড় করাতে হলে, আবার তুলে আনতে হলে শেখ হাসিনাকে লাগবে, যতক্ষণ পর্যন্ত তিনি তার অ্যাপ্রোপ্রিয়েট কোন যোগ্য পরবর্তী উত্তরসূরি তিনি তৈরি করতে না পারছেন। ফলে শেখ হাসিনা এই চ্যালেঞ্জটা নেবেন, তাকে মেরে ফেলা হবে না হয়তো, এই গ্যারেন্টি তিনি আদায় করবেন আন্তর্জাতিক বিশ্ব থেকে বা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের মধ্যস্থতায়। সেটা হতে পারে আমেরিকা, সেটা হতে পারে ইন্ডিয়া, বা তাদের যৌথ প্রক্রিয়া হতে পারে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং দেশে ঢোকার পরে মবের মুখে ফেলে দিয়ে তাকে হয়তো জীবন দিতে হবে না। এই নিশ্চয়তাটুকু আমার ধারণা যে শেখ হাসিনা কোনো না কোনো ভাবে তিনি বিএনপি সরকারের কাছ থেকে এটা আদায় করবেন। আদায় করে তিনি চ্যালেঞ্জটা নেবেন যে আদালতে থেকে লড়লে পরে ভবিষ্যতে অন্তত আওয়ামী লীগের জন্য বলার মতো বা তার মুখে খেয়াল এটা তারা বলতে পারবে যে তারা একেবারে 100% পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করে দলকে উচ্ছন্নে দেননি। চলুন আমরা একটু নজর দিই শেখ হাসিনা এখন কি বলছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার রাতে টেলিফোনে দেওয়া প্রায় ঘন্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালে 5 আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন 78 বছর বয়সী শেখ হাসিনা। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে লিখিত প্রশ্নের উত্তর দিলেও সাক্ষাৎকার দেননি। টেলিফোনে তার প্রথম সাক্ষাৎকার। আপনাদের মনে আছে, আমাদের এখানে ভারতের সাংবাদিক, আলোচক, বিশ্লেষক গৌতম লাহিড়ী বলছেন যে তাকে শেখ হাসিনা বলেছেন যে অদূর ভবিষ্যতে তিনি গৌতম লাহিড়ীর সঙ্গে সামনাসামনি দেখা হয়ে সাক্ষাৎকার দিবেন। তারই বোধহয় একটা লক্ষণ দেখা যাচ্ছে। এর আগে ইমেইলে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই বছরই দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। এবারই তিনি সুনির্দিষ্ট সময়ের আভাস দিলেন। কেউ কেউ বলছিলেন যে তিনি সেপ্টেম্বরে ফিরবেন, কিন্তু এখন যেটা তার মুখ থেকে জানা গেল যে তিনি ফিরবেন ডিসেম্বরে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। দলটির সভাপতি শেখ হাসিনা নিজেও ফাঁসির আসামি। এক প্রশ্নের জবাবে রয়টার্সকে তিনি বলেন, দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতে হবে। সেই ঝুঁকিটা শেখ হাসিনা নিচ্ছেন। তার ভাষ্য, আমার দলের নেতাকর্মীরা চরম নিপীড়নের শিকার হচ্ছে, যদি মৃত্যু আসে আমি চাই তা আমার নিজের দেশের মাটিতে আসুক।
যেখানে আমার বাবা মা শায়িত আছেন সেখানে তাদের রক্ত ঝরেছে। 2024 সালে ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে, এই ইউনূস সরকারের সময় গত নভেম্বরে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের চরম অবনতি ঘটে। ঢাকা বারবার তাকে ফেরত পাঠাতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। এই প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতকে চিঠি দিচ্ছে, তবে আমি নিজেই যাব। রয়টার্স লিখেছে এই সাক্ষাৎকার ধরে, শেখ হাসিনা টেলিফোন সাক্ষাৎকার করে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিভক্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন বর্তমান বিএনপি সরকার 2 বছর অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। আবার শেখ হাসিনা ফিরলে তা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বরফ গলাতেও সাহায্য করতে পারে। আমাদের একটা আলোচনা অনুষ্ঠানে এই কথা গৌতম লাহিড়ী খুব স্পষ্ট বলেছেন যে ইন্টারনাল যদি কোনো একটা সমঝোতা হয়ে থাকে তাহলে হতেও পারে, এবং ভারত শুধু এই নিশ্চয়তাটুকু চাবে যে শেখ হাসিনাকে হত্যা করা হবে না বা শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে না, তাহলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের আসলে তেমন কোনো আপত্তি নেই। প্রতিবেদনে রয়টার্স বলেছে, শেখ হাসিনার এই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকার মুখপাত্র এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেক আত্মগোপনে রয়েছেন। আমি সবাইকে বলেছি, এবার আমি দেশে ফিরবো, তোমাদেরকেও একদিন ফিরতে হবে, সবাই মিলে আমরা আদালতে আত্মসমর্পণ করব। তবে কবে দেশে ফিরবেন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ সাক্ষাৎকারে বলেননি শেখ হাসিনা। মানে যে ডিসেম্বরে আমি এত তারিখে ফিরছি এরকম কিছু বলেননি। তিনি বলেন, মানে শেখ হাসিনা, আমি ন্যায় বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় বিচার প্রক্রিয়া শুরু হলে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। সাক্ষাৎকারে হাসিনা দাবি করেন, দেশে ফেরার বিষয়ে ঢাকা বা অন্য কোনো বিদেশি সরকারের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি। এই জায়গাটাই আমাদের কাছে একটু মনে হয়েছে যে এটা রাজনীতির নেতৃবৃন্দ এটা সাধারণত আসলে স্বীকার করেন না। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচারের কোনো গোপন আলোচনার বিষয় নয়। শেখ হাসিনা গোপন কোনো আলোচনার কথা উড়িয়ে দিচ্ছেন, তবে গোপনে কাজ হয়। রাজনীতিতে সবকিছুই একেবারে স্পষ্ট হয় না। কারাগারে যেতে হলেও তা নিয়ে কোনো উদ্বেগ নেই দাবি করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বলেন, এর আগেও তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল। শেখ হাসিনা একটা খুবই বড় চ্যালেঞ্জ নিচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপি সরকার যতটা আওয়ামী লীগকে একেবারে ভেনিশ করে দিয়ে, আওয়ামী লীগকে গোনায় না ধরে তারা দেশ চালাবেন, সেটা বোধহয় হয়ে উঠছে না।